আচ্ছা, তো আজকে আমরা মার্কেটিং ম্যানেজমেন্ট পড়া স্টার্ট করব। যেগুলো স্লাইডে আছে কেবলমাত্র ওই টপিকগুলোই আপনারা বই থেকে দেখবেন। ওকে, তো মার্কেটিং বলতে আপনারা কি বুঝেন? আপনারা আগে বলেন, আমি পরে বলি। মার্কেটিং শুনে আপনাদের মাথায় প্রথমে কি আসে? কোনো কিছু জিনিস হচ্ছে কোনো প্রোডাক্টকে আমরা যদি মানে প্রমোট করতে চাই, মানে মানে কোনো স্ট্র্যাটেজি প্রমোশন। দিয়ে বা আইডিয়া দিয়ে, আচ্ছা, এরকম। তো মার্কেটিং শুধুই প্রমোশন, অন্য কিছু? আপনি মার্কেটিং কার কাছে করবেন? ক্লায়েন্টের কাছে। ক্লায়েন্টের কাছে। ক্লায়েন্টকে আপনি সিলেক্ট কিভাবে করবেন যে আমি তাকে করব? মার্কেট রিসার্চ করে। মার্কেট রিসার্চ করে। আচ্ছা আচ্ছা, তো আমি অনেকগুলো সিচুয়েশনের কথা বললাম, তো এখন আমি স্লাইডে চলে যাচ্ছি। আমি ডেফিনেশন মার্কেটিং এ লিখতে দিব না। মার্কেটিং কি, মার্কেটিং ম্যানেজমেন্ট কি, এগুলো আপনাদের শুধু জানার জন্য পড়বেন, এক্সামে আমি ডেফিনেশন লিখতে দিব না। তো মার্কেটিং হচ্ছে যে আপনি হিউম্যান এবং সোশ্যাল নিডকে আইডেন্টিফাই করবেন এবং দেন ওই নিডটাকে মিট করবেন প্রফিটেবলি। মানে প্রথমে আপনার এটা খুঁজে বের করতে হবে যে আপনার যে কনজিউমার আছে সে কি চাচ্ছে, এরপরে আপনার ওটা ফার্স্টে ক্রিয়েট করতে হবে। যদি এরকম হয় যে তার যে নিডটা ওইটা একটা এক্সিস্টিং নিড, তাহলে তো আপনি অলরেডি ওই নিডটা সম্পর্কে জানেন। যদি এরকম হয় যে এটা কোনো এক্সিস্টিং নিড না, এটা লেটেন্ট একটা নিড, মানে আপাতত যেই সব প্রোডাক্ট গুলো আছে ওগুলো দিয়ে এই নিডটা ফুলফিল হচ্ছে না, একটা নতুন প্রোডাক্টের প্রয়োজন, তখন আপনি ওই নিডটা ফুলফিল করার জন্য প্রোডাক্টটা ক্রিয়েট করবেন। দেন আপনি যেটা ক্রিয়েট করেছেন এটা তাকে জানাবেন, মানে কি কমিউনিকেট করবেন। দেন আপনি ওই প্রোডাক্টটাকে ডেলিভার করবেন। ওকে, এটাই এখানে বলা যে মার্কেটিং ইজ দ্য অ্যাক্টিভিটি সেট অফ ইনস্টিটিউশনস অ্যান্ড প্রসেসেস ফর ক্রিয়েটিং, communicating, delivering and exchanging offers that have value for customers. আচ্ছা, তো আমার অবশ্যই এটা জানতে হবে যে আমার কাস্টমার কি ভ্যালু করছে এবং ওই অফারিংটাই আমার তাকে শো করতে হবে, সো দ্যাট দেয়ার ক্যান বি আ এক্সচেঞ্জ অফ দ্যাট অফারিং। ওকে, মার্কেটিং ম্যানেজমেন্ট। মার্কেটিং ম্যানেজমেন্ট কি? মার্কেটিং ম্যানেজমেন্ট হচ্ছে যে আপনি যেই কনজিউমারটাকে সেল করতে চাচ্ছেন কে ফার্স্টে আপনি খুঁজে বের করবেন, তাকে আপনি অবশ্যই কনস্ট্যান্ট ধরে রাখার চেষ্টা করবেন এবং আপনার যেন কাস্টমার বেসটা বাড়ে এটা আপনি খেয়াল রাখবেন। মানে হচ্ছে চুজিং টার্গেট মার্কেটস বাই গেটিং, কিপিং অ্যান্ড গ্রোয়িং কাস্টমার্স থ্রু, আবার সেম কথাটাই, ক্রিয়েটিং, কমিউনিকেটিং অ্যান্ড ডেলিভারিং সুপিরিয়র কাস্টমার ভ্যালু। ওকে, আমি আবার বলছি, আমি ডেফিনেশন লিখতে দিব না। তো এখন আমাকে বলেন যে মার্কেটিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি? বিক্রি করা? মার্কেটিং শিওর? ম্যাম প্রফিট পাওয়াটা বেশি ইম্পর্টেন্ট না মার্কেটিং? আচ্ছা, তো এটা নর্মালি চিন্তা করা হয় যে মার্কেটিং হচ্ছে দ্য আর্ট অফ সেলিং প্রোডাক্টস। ওকে, কিন্তু এটা অ্যাকচুয়ালি মার্কেটিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট না। মার্কেটিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট বা স্কোপ অফ মার্কেটিং নিয়ে পিটার ড্রুকার যেটা বলেছেন ওটা হচ্ছে যে অলওয়েজই বিক্রি চলতেই থাকবে। ওকে, মানে আপনি মার্কেটিং করেন আর না করেন জিনিসপত্র কিন্তু বিক্রি হবে, রাইট? তো দ্য এম অফ মার্কেটিং হওয়া উচিত যে আমি আমার কাস্টমারের নিডটাকে খুব ভালোভাবে বুঝবো এবং ওই নিডটাকে ফুলফিল করে এরকম একটা প্রোডাক্ট ক্রিয়েট করব যেন প্রোডাক্টটা সেলস ইটসেলফ। So, marketing should result in a customer who is ready to buy
all that should be needed is to make the product and service available. বোঝা যাচ্ছে যে মানে আপনার নিডের সাথে যদি আমি যেটা অফার করছি ওটা অ্যালাইন করে তাহলে আপনি অটোমেটিক্যালি ওটা কিনবেন। আচ্ছা, এখানে যে আমি বলছি যে চুজিং টার্গেট কাস্টমার্স, তো আমি কি সব সেগমেন্টের জন্য একটা প্রোডাক্ট লঞ্চ করতে পারি? এরকম একটা উদাহরণ দিতে পারবেন আমাদের দেশের টার্গেট কাস্টমার সবাই বা সবার জন্য কিছু না কিছু প্রডিউস করছে? ম্যাম ইউনিলিভার। আচ্ছা, ইউনিলিভারের ইলেকট্রনিক্স আছে, মেডিসিন আছে? না, মেবি না। আচ্ছা, আমি যত জানি আরএফএল এর ওয়েবসাইটে যদি আপনি যান তাহলে ওখানে দেখবেন আপনি কাপড় চোপড়, মেডিসিন, প্লাস্টিক, ইলেকট্রনিক্স থেকে শুরু করে ওখানে সব আছে। ওকে, মানে আপনি যখন মার্কেটে ঢুকতে চাবেন তখন আপনি দুটো কাজ করতে পারেন। একটা হচ্ছে যে আপনি সবাইকে টার্গেট করবেন, ইফ দ্যাট ওয়ার্কস ইটস গুড, বাট ইফ ইট ডাজন্ট দেন আপনার একটা টার্গেট মার্কেট চুজ করতে হবে, দেন ওখান থেকে গ্রো করা স্টার্ট করতে হবে। ঠিক আছে? দেন আসছে হচ্ছে যে আমি কি কি মার্কেট করতে পারি, হোয়াট ইজ মার্কেটেড। যেমন হচ্ছে আমি গুডস মার্কেট করতে পারি। গুডস কি, সার্ভিসেস কি? জিনিসপত্র। গুডস হচ্ছে জিনিসপত্র, ট্যাঞ্জিবল জিনিস। আর সার্ভিসেস কি? সেবা। মানে হচ্ছে আমি যদি এক্সাম্পল দেই, ধরেন আপনি ফোন কিনবেন বা আপনি ধরেন ইলেকট্রনিক্স কিনবেন, কাপড় চোপড় কিনবেন, এগুলো হচ্ছে গুডস, ট্যাঞ্জিবল, যেগুলা ধরা ছোঁয়া যায়। ওকে, আর ধরেন সার্ভিস যেমন রেস্টুরেন্ট, দেন পার্লার্স, লন্ড্রিজ, এয়ারলাইন্স। ওকে, দেন আসছে হচ্ছে ইভেন্টস অ্যান্ড এক্সপেরিয়েন্সেস। ইভেন্টস যেমন ধরেন আপনার ওয়ার্ল্ড কাপ, অলিম্পিক্স, এগুলো ইভেন্টস যেগুলোকে মার্কেট করা হয়। বা ধরেন এক্সপেরিয়েন্স, যেমন আমি বললাম যে আপনি ওয়ার্ল্ড ডিজনির একটা ট্যুরে যেতে চান, অবশ্যই চান, তো এটার একটা নিড আছে। ওকে, তো এইটাকে মার্কেট করা হয় এক্সপেরিয়েন্স হিসেবে। যেমন ধরেন এখন মানুষজন ক্যাম্পে যায়, রাইট? এরপরে আসছে হচ্ছে পার্সনস। পার্সন হচ্ছে এখন সেলিব্রিটি মার্কেটিং যেটা হয়, এটা আমরা অনেক বেশি দেখি। যেমন এখানে আছে একজনের ছবি, ডেভিড বেকহাম, অপরা উইনফ্রে। ওকে, দেন আসছে প্লেসেস অ্যান্ড প্রপার্টিজ। আমাদের দেশের একটা ক্যাম্পেইন ছিল ফর দ্য ট্যুরিজম বিউটিফুল বাংলাদেশ। দেখেছিলেন আপনারা অ্যাডটা? অ্যাড ছিল, জি। এরকম আর কি আছে বলেন তো? ইনক্রেডিবল ইন্ডিয়া, রাইট? ওখানে তারা একটা প্লেসকে মার্কেট করছে ইন অর্ডার টু অ্যাট্রাক্ট টুরিস্টস অর কোম্পানিজ টু আ সার্টেন প্লেস। ওকে, দেন আসছে হচ্ছে আচ্ছা, এই প্লেসটা কিন্তু টাউনস বা সিটিজ বা রিজিয়নস এর জন্য হয়। যেমন বাংলাদেশের জন্য ধরেন কক্সবাজার, বাইরের জন্য ধরেন লাস ভেগাস। ওকে, দেন আসছে হচ্ছে প্রপার্টিজ। প্রপার্টিজ হচ্ছে যে কোনো একটা জায়গায় আপনার কনজিউমেবল কোনো একটা প্রপার্টি আছে, যেমন ধরেন আপনার একটা বাসা আছে যেটা আপনি সেল করবেন। ওকে, দেন আসছে অর্গানাইজেশন। আচ্ছা, আপনারা টেস্কোর অ্যাডটা কেউ দেখেছেন? এভরি লিটল হেল্পস। আপনারা পিএনজির অ্যাডটা তো দেখেছেনই, ওই যে যদি আপনি পিএনজি কোনো প্রোডাক্ট কিনেন তাহলে একটা বাচ্চা স্কুলে যাবে। না ম্যাডাম, দেখা হয়নি। আচ্ছা, তো এখানে যেটা বলে ওটা হচ্ছে অর্গানাইজেশন গুলো একটা ভ্যালিউ আইডেন্টিটি বিল্ড করতে চায়, একটা ইমেজ যেটা তারা কাস্টমারের মাইন্ডে ক্রিয়েট করতে চায়। যেমন ফিলিপসের সেন্স অ্যান্ড সিম্পলিসিটি, যে আপনি কম খরচে আমাদের লাইট ইউজ করতে পারবেন। ওকে, দেন আসছে হচ্ছে ইনফরমেশন। ইনফরমেশন হতে পারে আপনার কোনো অর্গানাইজেশন নিয়ে, বা ধরেন আপনি ব্রশার দিয়ে আপনার কোনো একটা প্রোডাক্টের ইনফরমেশন প্রোভাইড করতে পারেন। ওকে, দেন আসছে হচ্ছে আইডিয়াস।
ইউ ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, বা আপনি স্মোকিং ডিসকারেজ করতে চান, এগুলো হচ্ছে আইডিয়াস দ্যাট ইউ ওয়ান্ট টু কনভে টু দ্য সোসাইটি। তো এগুলো মেইনলি হয় হচ্ছে সোশ্যাল মার্কেটিং এর মাধ্যমে। তো অলওয়েজ আমি যে একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস মার্কেট করব তা না, আই ক্যান অলসো সেল আ আইডিয়া। ওকে, আচ্ছা, এইখান থেকে কোয়েশ্চেন কিরকম আসতে পারে? ধরেন আমি আপনাকে একটা সিচুয়েশন দিয়ে বললাম যে এখানে কি মার্কেট করা হচ্ছে, ঠিক আছে? দেন হচ্ছে কি কনজিউমার মার্কেট। এখানে 4 রকমের মার্কেট আছে। একটা হচ্ছে কনজিউমার, বিজনেস, গ্লোবাল অ্যান্ড নন প্রফিট। কনজিউমার মার্কেট হচ্ছে যে একটা এন্ডে আমার এন্ড ইউজার থাকবে, মানে হচ্ছে যে আমার গুডস বা সার্ভিসটা কনজিউম করবে সে হচ্ছে আমার এন্ড ইউজার, এবং সে একটা পার্টে থাকবে। এটাকে আমি B2C মার্কেটও বলি, মানে বিজনেস টু কাস্টমার মার্কেট। আচ্ছা, তো বিজনেস মার্কেট কি? বিজনেস মার্কেট হচ্ছে B2B মার্কেট, মানে আমি দুটো বিজনেসের মধ্যে যদি গুড সেল বা রিসেল হয়, গুড বা সার্ভিস, যেমন এয়ারটেল রবিকে কিনে নিল নাকি রবি এয়ারটেলকে কিনে নিল, কোনটা হলো জানি? রবি এয়ারটেলকে। রবি এয়ারটেলকে, রাইট? তো এটা হচ্ছে B2B। আর B2C হচ্ছে যে আমরা যেমন সার্ভিস নিচ্ছি এই দুইটা প্রোভাইডার থেকে। ওকে, তো এটার পার্থক্য আমরা নেক্সট স্লাইডে পড়বো। তো এখন আমাকে বলেন যে মার্কেটিং বেশি কাজে কোনটাতে লাগবে, B2C নাকি B2B? ইম্প্যাক্ট বেশি কোনটাতে ফেলবে? B2C। B2C অবশ্যই, কারণ আপনি যখন B2B মার্কেটে কোনো কিছু সেল করতে চান তখন ওখানে প্রফেশনালরা যায় টু বাই। ওখানে এক কোম্পানির রেপুটেশন একটা গ্রেটার রোল প্লে করে, বা আপনার প্রাইসটা আপনি কি দিচ্ছেন and which quality you are providing at that price. Okay, দেন আসছে হচ্ছে গ্লোবাল মার্কেট। আপনার বিজনেসটা যখন আপনি গ্লোবালি এক্সপ্যান্ড করতে চান তখন আপনার কিছু কিছু ইম্পর্টেন্ট ডিসিশন মেক করতে হয়, যেমন আপনার যে প্রোডাক্টটা আছে ওটা যে কান্ট্রিটা আপনি সার্ভ করতে চান ওইটার সাথে কম্প্যাটেবল নাকি না, বা আপনি ওখানে আপনার প্রোডাক্টটা প্রাইস কিভাবে করবেন, বা আপনি ওই দেশের কালচার এর উপর ডিপেন্ড করে কিভাবে আপনার প্রোডাক্টটাকে ডিজাইন করবেন। যেমন ধরেন ম্যাকডোনাল্ডস, ম্যাকডোনাল্ডস আছে অলরেডি, রাইট, ইন্ডিয়াতে। তো ম্যাকডোনাল্ডস যখন চিন্তা করে যে তারা ইন্ডিয়াতে সেল করবে, তারা অবশ্যই ওখানে বিফ প্যাটিকে মার্কেট করতে পারবে না, রাইট? কিন্তু বাইরে যখন তারা মার্কেটিং করে তখন এটার উপরেই করে, কারণ ওখানে এটা পছন্দ করে বা ওখানে এটা একসেপ্টেড। আমাদের কোনো একটা দেশীয় কোম্পানির এক্সাম্পল আপনি দিতে পারবেন যে এখন এরকম গ্লোবালি এক্সপ্যান্ড হয়েছে? প্রাণের প্রোডাক্টই তো বাইরে মানে এক্স্যাক্টলি, ইন্ডিয়াতে ইয়া হয়। ইন্ডিয়াতে এখন প্রাণের যে ফ্রুটোর অ্যাড আছে, রাইট, সেলিব্রিটিস দিয়ে এখন করা, এবং তারা আরেকটা যেটা করছে ওটা হচ্ছে তারা অনেকগুলো শো এরকম স্পন্সর করছে। দেন আসছে হচ্ছে নন প্রফিট অর গভর্নমেন্ট মার্কেটস। তো এই ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রাইস। যে আপনাকে লোয়ার সেলিং প্রাইস দিবে ওইটাই আপনি চুজ করবেন, কারণ যেই অর্গানাইজেশন গুলোকে এখানে টার্গেট করা হয় তাদের একমাত্র ডিফাইনিং যে ফিচারটা যেটা ইম্পর্টেন্ট তাদের জন্য ওটা হচ্ছে সেলিং প্রাইস। তো হুএভার প্রোভাইডস দ্য লোয়ার সেলিং প্রাইস উইল গেট দ্য ডিল। তো এখন আসছে হচ্ছে বিজনেস মার্কেট অ্যান্ড কনজিউমার মার্কেট। একটু আগে আমি যেটা বললাম B2B অ্যান্ড B2C। তো B2B তে বোথ বাইং অ্যান্ড সেলিং এন্ডস আর বিজনেস অর্গানাইজেশন, এবং B2C তে ট্রানজাকশন হয় হচ্ছে একটা বিজনেস এবং একটা এন্ড ইউজারের মধ্যে। তো এখানে কতগুলো ক্রাইটেরিয়া আছে যেগুলোর উপর বেস করে এই দুটোর মধ্যে পার্থক্য হয়। তো আপনারা এখন আমাকে বলেন যে ফিউয়ার লার্জার বায়ার্স, মানে কম সংখ্যক বায়ার থাকবে কিন্তু বায়ারের ইম্প্যাক্টটা বড় হবে, এটা কোনটার জন্য সত্যি, B2B নাকি B2C?
B2B, B2B মানে ফিউয়ার লার্জার বায়ার, এই জিনিসটা আমরা দেখতে পারবো হচ্ছে B2B তে। ওকে, দেন আসছে হচ্ছে ক্লোজ সাপ্লায়ার কাস্টমার রিলেশনশিপ, এটা B2C, B2C। আচ্ছা ধরেন আপনার কোন একটা দোকানের সাথে, মানে দোকানের যে সেলস পারসন তার সাথে অনেক ভালো সম্পর্ক, কিন্তু সে যেটা অফার করে ওটা আপনার প্রয়োজন না বা ওটা আপনি চাচ্ছেন না, তাও কি আপনি ক্লোজ রিলেশনশিপের জন্য কি ওটা আপনি কিনবেন? যিনি বললেন B2C, আমি তাকে কোয়েশ্চেনটা করলাম, কিনবেন? অবশ্যই না। তো ক্লোজ সাপ্লায়ার কাস্টমার রিলেশনশিপ B2B তে প্রয়োজন, কারণ দেখেন এখানে বায়ারের সংখ্যা কম কিন্তু ইম্প্যাক্ট অনেক বড়। সো ইফ ইউ লুজ দ্যাট তাহলে এটার ইম্প্যাক্ট অনেক হাই হবে। তো এক্ষেত্রে ক্লোজ রিলেশনশিপ রাখা প্রয়োজন। এবং আপনি এটা কিভাবে রাখবেন? আপনি আপনার বায়ারকে ডিসকাউন্ট প্রোভাইড করতে পারেন, বা অন পয়েন্ট ডেলিভারি প্রোভাইড করতে পারেন, বা ব্ল্যাঙ্কেট অর্ডার পলিসি প্রোভাইড করতে পারেন। যেমন ধরেন সে হুট করে বললো যে আজকে আমার 50 পিস বেশি লাগবে, তো আপনি সাথে সাথে ওইটা অ্যাকোমোডেট করে দেবেন। মানে যখন আপনার বায়ার কম থাকবে এবং ওটার ইম্প্যাক্ট বড় হবে, তখন ওই ডিলটা ইনট্যাক্ট রাখার জন্য আপনার ক্লোজ রিলেশনশিপ প্রয়োজন। দেন আসছে হচ্ছে প্রফেশনাল পারচেসিং, এটা কোথায় থাকবে? B2B তে নাকি B2C তে? এটাও তো B2B তেই থাকার কথা। B2B তেই থাকবে অবশ্যই, কারণ আমি যখন একটা বিজনেস থেকে বাই করি তখন প্রফেশনালরা যায়, ট্রেন্ড পারচেসিং এজেন্ট দ্বারা ওটা পারচেজ হয় এবং কোটেশনস প্রয়োজন হয়, পারচেস কন্ট্রাক্টস প্রয়োজন হয়, প্রপোজালস প্রয়োজন হয়, এবং এগুলো নর্মালি কনজিউমার বাইং এ দেখা যায় না। ওকে, দেন আসছে হচ্ছে মেনি বাইং ইনফ্লুয়েন্সেস। মেনি বাইং ইনফ্লুয়েন্সেস মানে হচ্ছে যে অনেকে ওই বাইটাকে ইনফ্লুয়েন্স করে, মানে আপনি যেটা কিনছেন ওই ডিসিশনটাকে মাল্টিপল মানুষ ইনফ্লুয়েন্স করে। এটা কোথায় থাকবে? এটা B2B তে এটা B2B তে বেশি থাকবে, B2C তেও থাকে বাট কম। B2B তে বেশি কেন? কারণ এটা একটা বিজনেস বাইং, তো এখানে অনেকগুলো মানুষ মিলে একটা বাইং কমিটি থাকবে, যেখানে ধরেন সিনিয়র ম্যানেজমেন্ট থাকবে, টেকনিক্যাল এক্সপার্টস থাকবে। ওকে, কিন্তু B2C তে এটা কিভাবে আছে? ধরেন আমি যখন কিছু একটা কিনতে যাই তখন আমি অবশ্যই জিজ্ঞেস করি কাউকে, বা ধরেন যে এটা অলরেডি কনজিউম করছে তাকে অ্যাটলিস্ট একটা ফোন দেই, রাইট? কিন্তু এখানে পার্থক্যটা হচ্ছে যে এখানে যে এন্ড ডিসিশনটা ওটা কিন্তু কেবলমাত্র আমার। ধরেন আপনি আমাকে বললেন যে তুমি স্যামসাং কিনো, কিন্তু আমি কিনতে চাচ্ছি ধরেন অ্যাপেলের আইফোন। তো যেই এন্ড ডিসিশনটা ওটা কেবলমাত্র আমার উপরে, কিন্তু B2B তে এন্ড ডিসিশনটাও সবার উপরে। আচ্ছা, এরপরে আসছে মাল্টিপল সেলস কলস, কোথায় থাকবে? ম্যাম বুঝি নাই ওইটা বিজনেস মানে B2B তে কিভাবে কাজ করে। B2B তে কিভাবে কাজ করে? কোনটা? মেনি বাইং ইনফ্লুয়েন্স। জি জি মানে আপনি যখন B2B তে কিছু একটা কিনবেন তখন ওইটা কেনার জন্য আপনার টেকনিক্যাল এক্সপার্টের সাথে কথা বলতে হবে, সিনিয়র ম্যানেজমেন্টকে জানাতে হবে, এবং ওয়েল ট্রেন্ড সেলস রিপ্রেজেন্টেটিভ আপনি এক্সপেক্ট করবেন যারা অ্যাকচুয়ালি আপনাকে জিনিসটা বিক্রি করতে পারবে। তো এখানে যখন আপনি কোনো কিছু কিনতে যাচ্ছেন তখন অনেকগুলো মানুষ ইনফ্লুয়েন্স করছে ওই পার্টিকুলার বাইং ডিসিশনটাকে। বুঝেছেন জাভেদ? জি ম্যাম মোটামুটি। আচ্ছা আমি আবার বলবো। আচ্ছা আমি এখন নেক্সটটা বলি, তাহলে মনে হয় আপনার বুঝতে ইজি হবে। যেমন দেখেন মাল্টিপল সেলস কলস কোথায় থাকবে? B2B তে। এরকম দেখা যায় যে একটা ইন্ডাস্ট্রিয়াল সেল করার জন্য অ্যাভারেজে 4 to 4.5 কল প্রয়োজন হয়, ফ্রম কোটিং দ্য জব টু ডেলিভারিং দ্য প্রোডাক্ট, এবং এটা কখনো কখনো বছরও লেগে যায় টু মেক দ্যাট সেল। ওকে, কিন্তু ধরেন আপনি যখন B2C এর ক্ষেত্রে কোনো কিছু একটা কিনবেন, আপনি জাস্ট গিয়েই ওইটা সাথে সাথে পারচেজ করে ফেলতে পারেন। দেন আসছে হচ্ছে ডিরাইভড ডিমান্ড। আমি এটা ফার্স্ট উদাহরণ দিয়ে বলি। ধরেন আমি যদি
দেখি যে ফার্নিচারের ডিমান্ড বেড়ে গিয়েছে, তাহলে সাথে সাথে কিসের ডিমান্ড বাড়বে? ম্যাম উডের। এক্স্যাক্টলি, কাঠের ডিমান্ড বাড়বে। বা ধরেন যদি মোবাইল ফোনের মানে কোনো একটা পার্টিকুলার মোবাইল ফোনের যদি ডিমান্ড বাড়ে, তাহলে ওইটার যে অ্যাক্সেসরিজ গুলো আছে, গ্লাস প্রোটেক্টর এন্ড অল, ওগুলোর ডিমান্ড বেড়ে যাবে। তো এটাই হচ্ছে ডিরাইভড ডিমান্ড, মানে ডিমান্ডটা ইনফ্লুয়েন্স হচ্ছে আরেকটা প্রোডাক্টের মাধ্যমে। একটা প্রোডাক্টের ডিমান্ড বাড়ার জন্য আরেকটা প্রোডাক্টের ডিমান্ড যে বাড়ছে, এটাই হচ্ছে ডিরাইভড ডিমান্ড। ওকে, তো এখানে বইয়ে যে লাইনটা লেখা আছে ওটা হচ্ছে দ্য ডিমান্ড অফ দ্য প্রোডাক্ট ডিপেন্ডস অন দ্য ডিমান্ড অফ আদার প্রোডাক্টস হুইচ কাস্টমার্স আর ডিমান্ডিং। তো এটা কোন ক্ষেত্রে আছে এবং কোন ক্ষেত্রে নাই? B2B, B2C? B2C ম্যাম। B2C তে আছে। আচ্ছা দেখেন, B2B কি করে? B2C কে কিন্তু প্রোভাইড করে, তাই না? মানে আমার যদি কনজিউমার নিডে চেঞ্জ হয়, তাহলে আমার বিজনেস নিডেও চেঞ্জ হবে, কারণ বিজনেসের এজেন্ডাটা কি? কনজিউমার নিডকে ফুলফিল করা। তো ডিরাইভড ডিমান্ড B2B, B2C দুটোকেই এফেক্ট করে। ঠিক আছে, দেন আসছে হচ্ছে ইনএলাস্টিক ডিমান্ড। তো ইনএলাস্টিক ডিমান্ড হচ্ছে কোনো জিনিসের দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়ার উপরে ওইটার ডিমান্ড ডিপেন্ড করে না। উদাহরণ বলেন যে এরকম কি কি আছে যেটার দাম বাড়ুক আর কমুক আপনি অবশ্যই কিনবেন এবং ওই পরিমাণেই কিনবেন? চাল। চাল, আর মেডিসিনস, গ্যাস, তেল। ওকে, এটার একটা ইকুয়েশন আছে। ইকুয়েশনটা হচ্ছে যে ডিমান্ড চেঞ্জ পার্সেন্টেজ বাই প্রাইস চেঞ্জ পার্সেন্টেজের ভ্যালু যদি একের চেয়ে কম হয়, তাহলে ওই ডিমান্ডটা হচ্ছে ইনএলাস্টিক ডিমান্ড। তো এটা B2B এবং B2C দুই ক্ষেত্রেই দেখা যায়। দেন আসছে হচ্ছে ফ্লাকচুয়েটিং ডিমান্ড। আপনারা কি বুলউইপ ইফেক্ট নামটা শুনেছেন বা এটা নিয়ে জানেন? না ম্যাডাম। আচ্ছা, আমি আপনাকে ফার্স্ট উদাহরণ দিই, আপনার বুঝতে ইজি হবে। যে ধরেন আপনার বাসার পাশে একটা দোকান আছে, যেটার পাশে একটা কমিউনিটি সেন্টার আছে। তো যেদিন ওখানে একটা প্রোগ্রাম হয়, ওই দিন ওই দোকানদার দেখলো যে নর্মালি যদি 20টা কোক সেল হয়, ওই দিন যেহেতু ওখানে কোক শেষ হয়ে গিয়েছে, ওখানে 200টা কোক সেল হলো। কিন্তু সে এটার অ্যাকচুয়াল রিজনটা জানে না যে এটা সেলটা কেন হলো। এটা যে একটা সিজনাল বা অকেশনাল ডিমান্ড ছিল। তো সে কি করলো, সে তার সাপ্লায়ারকে বললো যে কালকে থেকে আমাকে আপনি আরো 300 পিস বেশি দিবেন, কারণ আমার এখন ডিমান্ড আছে, তো আমার সাপ্লাই করতে হবে। তো সাপ্লায়ার এখন গিয়ে আবার ম্যানুফ্যাকচারারকে বললো যে আপনি আমাকে 600 পিস বেশি দিবেন। ওকে, কারণ এখন এটার ডিমান্ড ইনক্রিজ হচ্ছে এবং হবে। ম্যানুফ্যাকচারার 1200 পিস প্রডিউস করে ফেললো, কারণ তারা এখন এটা ভাবছে যে এটার যেই ডিমান্ডটা ওটা একটা ইনক্রিজিং ট্রেন্ড ফলো করছে। এখানে কি হচ্ছে যে এন্ড ইউজারের একটা মাইনার ফ্লাকচুয়েশনের জন্য একদম ফার্স্টে মানে ম্যানুফ্যাকচারার এন্ডে অনেক বড় একটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করছে। মানে হচ্ছে এটা দেখা যায় যে only 10% rise in the consumer demand can cause as much as 20% rise in business demand. ওকে, এটাকেই বলে হচ্ছে অ্যাক্সেলারেশন ইফেক্ট বা বুলউইপ ইফেক্ট। মানে অ্যাকচুয়াল যেই ডিমান্ডটা ওইটার চেয়ে আরো লার্জার একটা ডিমান্ড প্রজেক্ট হয়। তো এটাও B2B এবং B2C দুই ক্ষেত্রেই থাকে। লাস্ট দুইটা পয়েন্ট এত ইম্পর্টেন্ট না, তাও আমি একবার বলে দিচ্ছি। একটা হচ্ছে জিওগ্রাফিক্যালি কনসেন্ট্রেটেড বায়ার্স, আর একটা হচ্ছে ডাইরেক্ট পারচেসিং। জিওগ্রাফিক্যালি কনসেন্ট্রেটেড বায়ার্স এটা কোথায় থাকবে? B2C তে থাকার কথা, কিন্তু দুইটাতেই থাকবে না ম্যাম। B2C তে থাকবে না, কারণ B2B তে থাকবে। জিওগ্রাফিক্যালি কনসেন্ট্রেশনের জন্য যেই হেল্পটা হয় B2B তে, ওটা হচ্ছে সেলিং কস্টটা কমে যায়। আপনি যখন ট্রান্সপোর্টেশন কস্টটা রিডিউস করতে পারবেন, তখন আপনার সেলিং কস্টটাও কমে যাবে, রাইট?
দেন আসছে হচ্ছে ডাইরেক্ট পারচেসিং, যেটা B2C তে থাকে, অবশ্যই কনজিউমার গিয়ে ওটাকে ক্রয় করে, এবং B2B তে নর্মালি থাকে না, কিন্তু যখন লার্জার দেন লার্জ বাই হয়, মানে ধরেন আপনি অনেক এক্সপেন্সিভ কিছু একটা অনেক বড় একটা লটে কিনছেন, তখন ডাইরেক্ট পারচেসিং B2B তেও থাকে। তো দেন আসছে হচ্ছে কোম্পানি ওরিয়েন্টেশন টুয়ার্ডস মার্কেট প্লেস। তো এখানে আমি ফার্স্টে তিনটা কনসেপ্ট নিয়ে বলতে চাই, একটা হচ্ছে মার্কেট প্লেস, মার্কেট স্পেস অ্যান্ড মেটা মার্কেট। মার্কেট প্লেস হচ্ছে একটা ফিজিক্যাল জায়গা যেখানে একটা স্টোর আপনি গিয়ে শপিং করবেন। মার্কেট স্পেস হচ্ছে ডিজিটাল, লাইক আপনারা এখন যেমন অনলাইন শপিং করেন। এবং মেটা মার্কেট হচ্ছে একটা ক্লাস্টার অফ কমপ্লিমেন্টারি প্রোডাক্টস। এটার একটা খুবই রিলেটেবল এক্সাম্পল হচ্ছে দ্য ওয়েডিং মার্কেট অর দ্য ইভেন্ট ম্যানেজমেন্ট মার্কেট। ওখানে দেখেন ফটোগ্রাফিও আছে, ডেকোরেশনও আছে, মেকআপ আর্টিস্টও আছে, এভরিথিং। তো একটা কমপ্লিমেন্টারি প্রোডাক্টের ক্লাস্টার যেখানে ক্লোজলি রিলেটেড সার্ভিস গুলো একসাথে অফার করা হয়। তো এখন আসি হচ্ছে কোম্পানি ওরিয়েন্টেশন টুয়ার্ড মার্কেট প্লেস। এখানে চারটা কনসেপ্ট আছে: প্রোডাকশন, প্রোডাক্ট, সেলিং এবং মার্কেটিং। প্রোডাকশন কনসেপ্টটা হচ্ছে যে আমি হাই ভলিউমে প্রডিউস করব সো দ্যাট আমার প্রোডাক্টটা অ্যাভেলেবল থাকে এবং আমার লো কস্ট এবং মাস ডিস্ট্রিবিউশন এনশিওর হয়। ওকে, এবং এই কনসেপ্টটা আপনি তখন ফলো করবেন যখন আপনি মার্কেটটা এক্সপ্যান্ড করতে চান। এই কনসেপ্টটা তারা ফলো করে যারা বিলিভ করে যে যখন একটা জিনিস ওয়াইডলি অ্যাভেলেবল এবং ইনএক্সপেন্সিভ হবে তখন কনজিউমাররা ওটা প্রিফার করবে। দেন আসছে হচ্ছে প্রোডাক্ট কনসেপ্ট। এখানে বলছে যে ওয়াইডলি অ্যাভেলেবল না, আমার প্রোডাক্টটাকে এরকম করে বানাতে হবে যেন ওইটা মোস্ট কোয়ালিটি এবং পারফরমেন্স প্রোভাইড করতে পারে উইথ ডিস্টিংটিভ ইনোভেটিভ ফিচার্স। এখানে একটা প্রবলেম হয়, ওটা হচ্ছে বেটার মাউসট্র্যাপ ফ্যালাসি। বেটার মাউসট্র্যাপ ফ্যালাসি কি? এটা বিলিভ করা যে আমি যদি একটা এরকম এক্সট্রাঅর্ডিনারি প্রোডাক্ট প্রোভাইড করি তাহলে সবাই অটোমেটিকলি ওটা কিনবে, যেটা ভুল। কারণ একটা প্রোডাক্ট যতই ভালো হোক না কেন, ওটা যদি অ্যাপ্রোপ্রিয়েটলি প্রাইসড না হয়, ডিস্ট্রিবিউটেড না হয় এবং মার্কেটেড বা অ্যাডভার্টাইজ না হয়, তাহলে ওইটা বিক্রি হবে না বা কনজিউমার ওইটা একসেপ্ট করবে না। দেন আসছে হচ্ছে সেলিং কনসেপ্ট। সেলিং কনসেপ্ট হচ্ছে আনসট গুডস এর জন্য ভায়াবল। যেমন ধরেন সিমেট্রি প্লটস, ইন্স্যুরেন্স, যেগুলো নর্মালি আমরা কিনি না যদি না আমাকে অ্যাগ্রেসিভলি ওইটা মার্কেট করা হয় বা অ্যাগ্রেসিভলি ওইটা আমার কাছে সেল করা হয়। মানে সেলিং কনসেপ্ট ওইসব প্রোডাক্টের জন্য ভায়াবল যেগুলো মার্কেটাররা বিক্রি করতে চায় কিন্তু কাস্টমাররা কিনতে চায় না। দেন আসছে হচ্ছে মার্কেটিং কনসেপ্ট। মার্কেটিং কনসেপ্ট হচ্ছে কাস্টমার রিলেটেড, মানে এখানে তারা কাস্টমাররা কি চায় এটা ফার্স্টে ইভ্যালুয়েট করে, দেন রাইট প্রোডাক্ট গুলো রাইট কাস্টমারের কাছে প্রোভাইড করে। যেমন বার্গার কিং এর একটা ক্যাম্পেইন ছিল হ্যাভ ইট ইয়োর ওয়ে, মানে ইউ ক্যান অ্যাকচুয়ালি ডিজাইন ইউর ওন বার্গার হাউ ইউ লাইক ইট। যেমন ডেল আপনাকে একটা প্রভিশন প্রোভাইড করে যে ইউ ক্যান কাস্টমাইজ দ্য ফিচার অফ ইউর ল্যাপটপ। ওকে, তো এই চারটা কনসেপ্ট বোঝা গিয়েছে? আচ্ছা, তো প্রোডাকশন এবং মার্কেটিং কনসেপ্টের মধ্যে পার্থক্য হচ্ছে প্রোডাকশন ওরিয়েন্টেড ম্যানেজাররা প্র্যাকটিস করে হচ্ছে মাস মার্কেটিং। প্রোডাকশন ওরিয়েন্টেড যারা, তারা কি করে মাত্র পড়লাম, কি করে তারা মানে বেশি কাস্টমার, মানে মার্কেট এক্সপ্যান্ড করতে দরকার, মার্কেটটা এক্সপ্যান্ড করতে চায় এবং হাই ভলিউমে জাস্ট বানাতে থাকে এবং এটা বিলিভ করে যে যদি আমারটা অ্যাভেলেবল হয় এবং ইনএক্সপেন্সিভ হয় তাহলেই কিনবে। মানে তারা সকল কাস্টমারকে একরকম করে দেখে এবং একটা সিঙ্গেল প্রোডাক্ট তাদেরকে প্রোভাইড করে যেটা ওয়াইডলি অ্যাভেলেবল এবং ইনএক্সপেন্সিভ।
কিন্তু মার্কেটিং ওরিয়েন্টেড, যেটা আমার 4 নম্বর কনসেপ্ট ছিল, ওটা হচ্ছে কাস্টমার সেন্টার্ড। মানে আমি কাস্টমারের নিডটাকে ফার্স্টে রিয়ালাইজ করব, তার যে একটা ইউনিক নিড থাকতে পারে এটাকে ইভ্যালুয়েট করার পরে তাকে রাইট প্রোডাক্টটা প্রোভাইড করব। এখানে মার্কেটিং ওরিয়েন্টেড ম্যানেজার প্রত্যেকটা কাস্টমারকে আলাদাভাবে দেখে এবং তাদের যে ইউনিক নিডস ওগুলোকে ফুলফিল করার চেষ্টা করে থ্রু টার্গেট মার্কেটিং। দেন আসছে হচ্ছে সেলিং ভার্সেস মার্কেটিং কনসেপ্ট। তো সেলিং সেলারের নিডটাকে ফুলফিল করে, মানে আমার একটা আনসর্ট গুড আছে যেটা অ্যাকচুয়ালি কনজিউমার চায় না, বাট আমার যেহেতু এটা সেল করতে হবে, সো আমি তাকে এটা অ্যাগ্রেসিভলি মার্কেট বা অ্যাডভার্টাইজ করার মাধ্যমে সেল করব। তো এখানে ফোকাস হচ্ছে কি দ্য নিড অফ দ্য সেলার, কিন্তু মার্কেটিং কনসেপ্টে আমি কনজিউমারের নিডকে ফোকাস করছি এবং ওইটাকে ফুলফিল করার চেষ্টা করছি। তো এখানে 4টা জিনিসের মাধ্যমে ডিফারেন্সিয়েট করা হয়েছে। একটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, ফোকাস, মিনস এবং এন্ডস। তো এখানে একটা হচ্ছে প্রোডাক্টের উপর বা সেলারের উপর ফোকাসড, আরেকটা হচ্ছে কাস্টমার নিডের উপর ফোকাসড। একটা হচ্ছে যে আপনি বিক্রি করবেন এবং প্রমোট করবেন, উইচ ইজ সেলিং। আরেকটা হচ্ছে আপনি ইন্টিগ্রেটেড মার্কেটিং এর উপর ফোকাস করবেন, এবং এন্ডস হচ্ছে আপনার প্রফিটটা কিভাবে হচ্ছে। একটা হচ্ছে সেলিং এর ক্ষেত্রে এটা সেলস ভলিউমের থ্রু হচ্ছে, এবং মার্কেটিং কনসেপ্টে এটা কাস্টমার স্যাটিসফ্যাকশনের থ্রু হচ্ছে। তো এখানে এই 4টা ব্যতীত আরেকটা কনসেপ্ট আছে যেটা আপনাদের বইয়ে আছে, কিন্তু আমি ডিটেলসে যাচ্ছি না। ওটা হচ্ছে হলিস্টিক মার্কেটিং, যেখানে 4টা ইন্ডিভিজুয়াল কনসেপ্টকে মার্জ করা হয়, উইচ ইজ ইন্টারনাল মার্কেটিং, ইন্টিগ্রেটেড মার্কেটিং, পারফরমেন্স মার্কেটিং অ্যান্ড রিলেশনশিপ মার্কেটিং। এটা নিয়ে যদি আপনারা ডিটেল জানতে চান তাহলে আপনারা অবশ্যই বইটা পড়বেন। দেন আসছে হচ্ছে মার্কেটিং মিক্স। তো ভ্যারিয়াস মার্কেটিং অ্যাক্টিভিটিস কে মার্কেটিং মিক্স টুলস এ ক্লাসিফাই করেন ম্যাকার্থি। তো উনি কি করেন, ম্যাকার্থি ক্লাসিফাই ভ্যারিয়াস মার্কেটিং অ্যাক্টিভিটিস ইনটু মার্কেটিং মিক্স টুলস অফ 4 ব্রড কাইন্ডস। 4 ব্রড কাইন্ডসটা কি? ওটা হচ্ছে প্রোডাক্ট, প্রাইস, প্লেস অ্যান্ড প্রমোশন। প্রোডাক্টের আন্ডারে পড়ছে হচ্ছে প্রোডাক্টের ফিচার, কোয়ালিটি, এটাকে কিভাবে ব্র্যান্ড করা হয়েছে, এটার প্যাকেজিং কেমন, এটা কি সার্ভিস প্রোভাইড করছে, এগুলো। প্রাইস হচ্ছে যে আপনি আপনার প্রোডাক্টটাকে কোন স্ট্র্যাটেজিতে প্রাইস করছেন, আপনি কোনো ডিসকাউন্ট বা অ্যালাউয়েন্স প্রোভাইড করছেন নাকি না। প্লেস হচ্ছে যে আপনি কিভাবে আপনার প্রোডাক্টটাকে চ্যানেল করছেন বা ডিস্ট্রিবিউট করছেন, বা আপনি কোন সেগমেন্টটাকে কভার করছেন। প্রমোশন হচ্ছে আপনি ওটা কিভাবে অ্যাডভার্টাইজ করছেন বা আপনি কিভাবে পাবলিক রিলেশন বিল্ড করছেন। তো এটা হচ্ছে মার্কেটিং মিক্সের 4P, যেটার একটা আপডেটেড ভার্সন আছে। আপডেটেড ভার্সন অফ 4P তে প্রোডাক্ট বিকামস পিপল, প্রাইস বিকামস প্রসেসেস, প্লেস বিকামস প্রোগ্রামস অ্যান্ড প্রমোশন বিকাম পারফরমেন্স। এটা জাস্ট আপনাদেরকে জানানোর জন্য বলছি, এটা আপনাদের ডিটেলস পড়তে হবে না। তো আমি যদি আপনাকে বলি যে মার্কেটিং মিক্স টুল গুলো কি, এটা লিখেন এবং এটার আন্ডারে কি কি পড়ে এটা এক্সপ্লেইন করেন, আপনারা কি এক্সপ্লেইন করতে পারবেন? ম্যাম এক্সপ্লেন কি ম্যাম? হয়তো অনেকগুলো পয়েন্ট আছে, এখন কি সবগুলো পয়েন্টই নাকি জাস্ট 2টা পয়েন্ট লিখলাম তারপর এক্সপ্লেন করে দিলাম? আপনারা যদি শুধু পয়েন্ট গুলো মেনশন করেন তাহলে হবে। ঠিক আছে। দেন আসছে হচ্ছে মার্কেটিং মিক্স অ্যান্ড দ্য কাস্টমার। তো মার্কেটিং মিক্সের যে 4P ছিল এটা একটা বিজনেস ওরিয়েন্টেড মডেল। এই মডেলটাকে যদি আমি কাস্টমার ওরিয়েন্টেড করি তাহলে আমি পাই হচ্ছে 4C। মানে প্রোডাক্টটা বেসিক্যালি কি, একটা মিন যেটা দিয়ে আমি কাস্টমারের নিড এবং ওয়ান্টকে ফুলফিল করছি। প্রাইস কি, প্রাইস হচ্ছে কস্ট টু দ্য কাস্টমার, মানে সে কোন কস্টে আপনার প্রোডাক্টটা ক্রয় করছে। প্লেস হচ্ছে কাস্টমারের জন্য কনভিনিয়েন্স, মানে আপনি কত ইজিলি আপনার প্রোডাক্টটা কাস্টমারকে প্রোভাইড করতে পারছেন, কোথায় এবং কিভাবে আপনার কাস্টমার আপনার প্রোডাক্টটা পারচেস করবে। আর প্রমোশন হচ্ছে কমিউনিকেশন, ইন্টারাকশন বিটুইন দ্য অর্গানাইজেশন অ্যান্ড ক্লায়েন্টস, যে আপনি আপনার প্রোডাক্টের ইনফরমেশনটা কিভাবে কমিউনিকেট করছেন টু ইয়োর কাস্টমার।
তো এই চারটার এক্সপ্লেনেশন দেয়া আছে এটার পাশেই। দেন আসছে হচ্ছে কোর মার্কেটিং কনসেপ্ট। এখানে আমরা 8টা কোর কনসেপ্ট নিয়ে জানবো। তো আপনারা কেউ বলতে পারবেন নিড, ওয়ান্ট এবং ডিমান্ডের মধ্যে পার্থক্য কি? নিড তো মানে দরকার, আমার ওয়ান্ট মানে আমি চাই, ডিমান্ড হচ্ছে এটা খুবই মানে প্রয়োজনীয় একটা জিনিস। আচ্ছা, নিড হচ্ছে বেসিক হিউম্যান রিকোয়ারমেন্ট লাইক এয়ার, ফুড, ওয়াটার, ক্লোদিং এক্সেট্রা। ওয়ান্ট হচ্ছে যখন আপনার নিডটা একটা স্পেসিফিক অবজেক্টের দিকে ডাইরেক্টেড হবে, লাইক ইউ আর থার্স্টি সো ইউ ওয়ান্ট ওয়াটার বাট ইউ নিড আইস টি। আমি কি ঠিক বলছি? না ম্যাম, আইস টি ছাড়াও তো পানি খাওয়া যাবে। এক্স্যাক্টলি, তো আই নিড ওয়াটার বাট আই ওয়ান্ট আইস টি। দেন আসছে হচ্ছে ডিমান্ড। ডিমান্ড হচ্ছে স্পেসিফিক প্রোডাক্টের জন্য ওয়ান্ট, যেটা আপনার অ্যাবিলিটি টু পে দিয়ে ব্যাকআপ হয়। মানে ধরেন কেউ একজন বিএমডব্লিউ কিনতে চায় কিন্তু তার কাছে ওই পরিমাণ ফিনান্সিয়াল ব্যাকআপ নেই, তাহলে এটা কখনোই তার জন্য ডিমান্ড হবে না। এটা তার ইন্টেনশন টু বাই হতে পারে বাট ইট উইল বি নেভার সেইড অ্যাজ এ ডিমান্ড, কারণ তার কাছে ওই ফিনান্সিয়াল ব্যাকআপটা নেই। তো দেয়ার ইজ আ ফ্রিকুয়েন্ট ক্রিটিসিজম যে মার্কেটার্স ক্রিয়েট নিডস। এটা কি ঠিক? মার্কেটাররা কি নিড ক্রিয়েট করে? ম্যাম, ডিমান্ড ক্রিয়েট করে। মার্কেটাররা ওয়ান্ট ক্রিয়েট করে। দেখেন, ডিমান্ড এটা তখন হচ্ছে যখন আমি ওইটার জন্য পে করতে পারছি। মার্কেটার যেটা করে ওটা হচ্ছে ওয়ান্টকে ইনফ্লুয়েন্স করে। ওয়ান্ট কি? ওয়ান্ট হচ্ছে আপনি একটা নিডকে একটা স্পেসিফিক অবজেক্টের দিকে ডাইরেক্ট করছেন। মানে ইউ আর থার্স্টি, এখন আমি আপনাকে এটা রিয়েলাইজ করালাম যে ইউ ওয়ান্ট কোক টু কোয়েঞ্চ ইউর থার্স্ট। তো এটা আরেকটা এক্সাম্পল দিয়ে বলা যায় যে যেমন কোনো একটা পার্সনের যদি সোশ্যাল স্টেটাসের জন্য একটা নিড থাকে, সো হি উইল বাই সামথিং দ্যাট উইল মেক ইট অবভিয়াস যে তার একটা ভালো স্টেটাস আছে। এখন যদি আপনি এই নিডটাকে ডিরেক্ট করেন একটা বিএমডব্লিউ গাড়ির দিকে, যে ইফ ইউ বাই দিস উইল প্রেজেন্ট দ্যাট ইউ হ্যাভ আ সোশ্যাল স্টেটাস। তো এখানে যেটা হচ্ছে যে মার্কেটাররা সোশ্যাল স্টেটাসের নিডটা ক্রিয়েট করছে না, এক্সিস্টিং একটা নিডকে তাদের একটা প্রোডাক্টের সাথে কানেক্ট করছে। দে আর অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্সিং দ্য ওয়ান্টস। তো নেক্সট যেটা আসছে ওটা হচ্ছে টাইপস অফ নিড। দেয়ার আর 5 টাইপস অফ নিড। প্রথমটা হচ্ছে স্টেটেড নিড, যেটা আপনাকে ডাইরেক্টলি কাস্টমার বলবে, ওটা হচ্ছে স্টেটেড নিড। যেমন ধরেন কাস্টমার আপনাকে বললো দ্যাট দে নিড ওয়ান ইনএক্সপেন্সিভ কার। মার্কেটাররা কখনোই কেবলমাত্র স্টেটেড নিডের ওপর ডিপেন্ড করে কোনো কিছু কাস্টমারকে অফার করবে না, কারণ উনি একটা ইনএক্সপেন্সিভ কার চাইলেন আপনার কাছে। আপনি যদি এরকম একটা গাড়ি তাকে সাজেস্ট করেন যেটা ইনএক্সপেন্সিভ কিন্তু ওইটার মাইলেজ অনেক কম, মানে কি অপারেটিং কস্ট অনেক বেশি, লং রানে গিয়ে সে অবশ্যই ডিসস্যাটিসফাইড হবে, কারণ অ্যাকচুয়ালি সে যেটা চাচ্ছে ওটা হচ্ছে একটা লো অপারেটিং কস্ট। সে এরকম একটা ট্রান্সপোর্টেশন মিডিয়াম চাচ্ছে যেটার অপারেটিং কস্ট লো, মানে তার মাইলেজ ভালো হবে। দিস ইজ দ্য রিয়েল নিড। সে অ্যাকচুয়ালি কি চাচ্ছে। তো আনস্টেটেড নিড কি? আনস্টেটেড নিড হচ্ছে যেটা সে এক্সপেক্ট করেই আছে যে এটা অবশ্যই থাকবে, এটা বলার কিছু নেই। যেমন আপনি যদি একটা গাড়ি কিনতে যান তাহলে আপনি অবশ্যই গুড সার্ভিস এক্সপেক্ট করবেন, এবং এটা আপনি কখনোই স্টেট করবেন না because it's very obvious that you will get it. Then comes the delight needs. Delight needs হচ্ছে the extras. Say you will get a GPS navigation system or music system. Delight needs always fulfill করা জরুরি না। As a seller, আপনার পজিশন যদি অত স্ট্রং না হয় তাহলে আপনি কেবলমাত্র প্রথম 3টা নিড ফুলফিল করার দিকে বেশি স্ট্রেস দিবেন, কারণ ডিলাইট নিডের উপরে অ্যাকচুয়াল সেলটা তেমন একটা ভ্যারি করে না। দেন কামস দ্য সিক্রেট নিড, যে অ্যাকচুয়ালি সিক্রেটলি আপনি কি চাচ্ছেন। ইউ ওয়ান্ট টু বি প্রেজেন্টেড অ্যাজ আ স্যাভি কনজিউমার, লাইক আপনি এটা ফিল করতে চাচ্ছেন বা অন্যদেরকে দেখাতে চাচ্ছেন যে আই মেড আ গুড বাই,
like I got a good thing in a good price and I have researched about it. Savvy consumer bolte ekhane বোঝাচ্ছে যে you actually know what you buy and you make a good buy. বোঝা গিয়েছে? এটা অন্য কোনো একটা এক্সাম্পল দিয়ে কেউ আমাকে বলতে পারবেন? ধরেন একটা ফুড চেইনের এক্সাম্পল দিয়ে কেউ আমাকে বলতে পারবেন যে স্টেটেড নিড হচ্ছে ইউ আর হাংরি সো ইউ নিড ফুড, তো এখানে রিয়েল নিড কি হবে? রিয়েল নিড কি the food should be edible. The food should be quick and inexpensive. Unstated need কি হবে? যে খাওয়াটা অবশ্যই হেলদি হতে হবে, হাইজেনিক হতে হবে। এটা কখনোই আপনি কোনো খাবার দোকানে গিয়ে বলবেন না যে আই নিড হাইজেনিক ফুড। এটা হচ্ছে নর্মালি ইউ উইল গেট ইট, যেহেতু ওখানে একটা ফুড সার্ভিস আছে যে এটা প্রোভাইড করছে, তো অবভিয়াসলি দে উইল প্রোভাইড দিস। ডিলাইট নিড কি হবে? ডিলাইট নিড ধরেন আপনি যদি একটা বার্গার অর্ডার করে থাকেন, আপনাকে একটা ডেজার্ট ফ্রি দিল, এক্সট্রাস। সিক্রেট নিড কি ফুড বিজনেসের জন্য? এখন যখন আপনি বাইরে যান টু এনজয় আ মিল, ইউ অ্যাকচুয়ালি লুক ফর আ গুড প্লেস ওয়্যার ইউ ক্যান স্পেন্ড টাইম উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। তো আপনার সিক্রেট নিড হচ্ছে ইউ অ্যাকচুয়ালি নিড আ এনভায়রনমেন্ট ওয়্যার ইউ ক্যান হ্যাভ আ গুড টাইম। জি ম্যাম। আচ্ছা, দেন আসছে হচ্ছে ডিমান্ড স্টেটস। ডিমান্ড স্টেটস 8টা আছে। প্রথমটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ ডিমান্ড স্টেট হচ্ছে আপনি প্রোডাক্টটাকে ডিসলাইক করেন এবং আপনি প্রোডাক্টটা অ্যাভয়েড করার জন্য ইভেন একটা দাম দিতেও রাজি আছেন। কি হবে এটার এক্সাম্পল? ভ্যাকসিনেশন, ডেন্টাল ওয়ার্ক। অবভিয়াসলি ইউ ডোন্ট লাইক দিস প্রোডাক্ট অর সার্ভিস এবং আপনি এটাকে অ্যাভয়েড করার জন্য প্রিভেন্টিভ মেজার্স নিয়ে থাকেন দ্যাট অ্যাকচুয়ালি রিকোয়ার্স আ প্রাইস। Then comes the non-existent demand, যে আপনি unaware or uninterested in that product. এটার এক্সাম্পল হচ্ছে সে লাক্সারি কার্স ইন পুয়ার ইকোনমিজ, যে তারা uninterested and in some cases even unaware that there can be a demand for luxury cars. Or say foreign language courses, আপনি আনইন্টারেস্টেড হতেই পারেন যে আপনি এখন হিব্রু ভাষা শিখবেন, তো এটা আপনার জন্য একটা নন এক্সিস্টেন্ট ডিমান্ড। লেটেন্ট ডিমান্ড। লেটেন্ট ডিমান্ড হচ্ছে নিড দ্যাট ক্যান নট বি স্যাটিসফাইড বাই এক্সিস্টিং প্রোডাক্ট। লঙ্গার লাস্টিং ফোন ব্যাটারি, আমরা চাই যেন আমাদের ফোনের ব্যাটারিগুলো আরো লঙ্গার লাস্টিং হয়। মোর ফুয়েল এফিশিয়েন্ট কার্স, or say more features in your phone. Existing product গুলোর চেয়ে better চাই আমরা। Okay, then comes the declining demand. Product less frequently bought or not at all. যেমন হচ্ছে ওয়াকম্যান, একটা টাইমে অনেক বেশি পপুলার ছিল কিন্তু এখন তেমন কিনাই হয় না বা একদম মার্কেট আউট হয়ে গিয়েছে। কেন? কারণ নতুন অপশন এসেছে লাইক আইপড। আরেকটা এক্সাম্পল হতে পারে হচ্ছে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার। অ্যাজ এখন মানুষ প্লাস্টিক পলিউশন নিয়ে আরো বেশি অ্যাওয়্যার হচ্ছে, সো দে আর অ্যাভয়েডিং প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, সো ইট হ্যাজ এ ডিক্লাইনিং ডিমান্ড। দেন কামস দ্য ইররেগুলার ডিমান্ড। Purchases vary on a seasonal, monthly, weekly, daily or hourly basis. Like seasonal product কি আছে? Umbrella, শুধু মনসুনে ইউজ হয়। Then museums, you go there weekly or monthly, so they have a irregular demand. Unwholesome demand. Products that have undesirable social consequences. Cigarettes, alcohol, drugs, এগুলোর অবশ্যই একটা আনডিজায়ারেবল সোশ্যাল কনসিকুয়েন্স আছে, কিন্তু এটার ডিমান্ড অলওয়েজই থাকবে। তো এই ডিমান্ড স্টেটটাকে আনহোলসাম ডিমান্ড বলা হচ্ছে, অ্যাজ ইট হ্যাজ আ আনডিজায়ারেবল কনসিকুয়েন্সেস টু দ্য সোসাইটি। দেন কামস দ্য ফুল ডিমান্ড। ফুল ডিমান্ড হচ্ছে যে যতটুকু ডিমান্ড আছে অতটুকুই সাপ্লাই। এটার এক্সাম্পল কি? মেডিসিন। লাস্টটা হচ্ছে ওভারফুল ডিমান্ড, যেখানে more consumers would like to buy the product can be
স্যাটিসফাইড মানে হচ্ছে এখানে ডিমান্ড বেশি বাট সাপ্লাই কম। এটার এক্সাম্পল হচ্ছে স্টেপল ফুডস লাইক রাইস, হুইট, বা আরেকটা এক্সাম্পল হতে পারে সিমেন্ট। ওকে, একটু নেগেটিভটার একটা এক্সাম্পল দিয়েছিলেন, ওটাকে আরেকবার বলবেন একটু, রিপিট করবেন। নেগেটিভ ডিমান্ড হচ্ছে যে এরকম একটা প্রোডাক্ট যেটা আমরা পছন্দ করি না এবং ওটাকে অ্যাভয়েড করার জন্য আমরা একটা প্রাইস পে করতেও রাজি থাকি। যেমন হচ্ছে ভ্যাকসিনেশন বা ডেন্টাল ওয়ার্ক। আমরা কেউই ডেন্টিস্টের কাছে যেতে চাই না এবং যেন যেতে না হয় এজন্য আমরা প্রিভেন্টিভ মেজার নিয়ে থাকি। ওকে, লাইক উই ইউজ বেটার টুথপেস্ট, বেটার ওরাল কেয়ার প্রোডাক্টস। বুঝতে পেরেছেন? জি মিস, থ্যাংক ইউ।